আজ 15 জুলাই একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য। জনাব সার্জিসউদ্দৌলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনাদের শোনা উচিত। মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন। এদিকে আজ দুপুরে খুবই খারাপ অবস্থা তৈরি করে ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠন সমন্বয়কদের ভয়াবহ অবস্থা করে শেখ হাসিনার পরিকল্পনা এবার বাস্তবে রূপ নিচ্ছে। ডক্টর ইউনূস সহ সবাই আতঙ্কে দেশের এই পরিস্থিতি নিয়ে। বহুল আলোচিত সেই রিসেট বাটনে ৭১কে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে? আমরা হাজার কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। তারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে। ওই চাঁদাবাজদের হাতে ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। রাষ্ট্র সংস্কার পরে করবেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো একটা অপারেশন চালানো, নানান কাজ করতে হবে। সুসময়ের বন্ধু সে তো প্রকৃত বন্ধু নয়, দুঃসময়ের বন্ধু প্রকৃত বন্ধু হয়। ঠিক এই কথাটাই বাস্তবে প্রমাণ করে দিল আওয়ামী লীগের ক্ষেত্রে ভারত যে শুধু আওয়ামী লীগের সুসময়ের বন্ধু তা নয়, দুঃসময়ে ভারত আওয়ামী লীগের বন্ধু। অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে। আমি কি চাঁদাবাজি করতে গেছি? কারণ আমাদের শেল্টার নাই, আসলে দেখা ঢাকা শহর মায়ের নিচে মাটি নাই। আওয়ামী লীগ কোনো টোকাইয়ের কথায়, কোনো সারপোকার কথায় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আগামী নির্বাচনে সারা বাংলাদেশে থেকে আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচন করবে, এইটা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা পরিকল্পনা করতেছে এবং তাদের পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলে, বাংলাদেশের এই বিভিন্ন অবস্থা নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর প্রভাব ফেলার চেষ্টা করে। ইতিমধ্যে আজকে তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। অন্যদিকে আপনারা আরেকটা বিষয় দেখেছেন যে বিএনপির যে একটা ব্যবসায়ীর উপর ইট দিয়ে হত্যা করার বিষয়ে বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, বিএনপির নিষিদ্ধর কথা উঠতেছে এবং বিএনপি দলকে অনেকে নির্বাচনে হারিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে ঘুরপাক খায়, কে বসবে ক্ষমতায়, এইটা নিয়ে যে অনেক কিছু হচ্ছে, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, যে সর্বশেষ আজকে আওয়ামী লীগের আন্দোলনে কি হয় এবং সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে জমিদারের নাতি জনাব সার্জিসউদ্দৌলা তিনি কি পেয়েছেন? আলাদিনের চেরাগ। সেই আলাদিনের চেরাগে ঘষা দিয়ে তিনি এখন ৮০ লক্ষ টাকা দামের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। হাতে তার দুইটা স্মার্টফোন, একটা আইফোন 16 প্রো ম্যাক্স, একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে আপডেটেড দুইটা মোবাইল ফোন ব্যবহার করে জনাব, দুঃখিত জনাব বললে মাইন্ড করতে পারে, তিনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। ও না, এটাও না, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুরের তথাপি উত্তরবঙ্গের শেষ স্বাধীন নবাব জনাব 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 সার্জিসউদ্দৌলা। কি পরিমাণ ধান্দাবাজ এরা, এর প্রমাণ আমি গতকাল দিয়েছি। নাহিদ, সার্জিস, হাসনাত, এরা যে ধান্দাবাজ, তাদের কমিটির সদস্য এক ছেলে এক নারী থেকে বসুন্ধরা আবাসিকে গাড়ির মধ্যে গিয়ে চাঁদাবাজির টাকা নিতেছিল, চাঁদার টাকা। এরপর সেটা নিয়ে আরো কতগুলা কন্ট্রোভার্সি আসছে। গতকাল জনাব সার্জিসউদ্দৌলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনাদের শোনা উচিত। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে, আমি আপনাকে 2টার দিকে জন্য আসতে বলছি। আমার 3টা মিটিং, আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি হচ্ছে 2:30 বের হয়ে যাবো, আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপর হচ্ছে 3:45 বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছি। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে, তাহলে আমি কি করবো আপনি বলেন? আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপান্তর টাওয়ার, ওইটার যে হচ্ছে টপ ফ্লোর, ওখানে যে রেস্টুরেন্ট, কোনো একটা কাজ দেওয়ার কথা বলে আইফোন নিয়েছিল একটা মহিলার থেকে। সেই মহিলাকে তার পরিচয় এখন আমরা পাইনি, পাইলে জানাবো। এটা আমার কথা না, তাদের যে প্রাণপ্রিয় সাংবাদিক জাওদ নির্ঝর, সেও এই কথা বলেছে। সেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছে যে আইফোন দাতা সেই নারীটাকে আইফোন নিয়েছে। আইফোন নেওয়ার পর তার যে কাজের জন্য সে আইফোন প্রদান করেছিল সেই কাজ তারা করে দেন। পরবর্তীতে জনাব সার্জিসউদ্দৌলা তার ফোন কলটা পর্যন্ত রিসিভ করে নাই। হোয়াটসঅ্যাপে অসংখ্য টেক্সট ভাইরাল হয়ে গেছে, সেই ভুক্তভোগী নারী সেটা ফাঁস করে দিয়েছে। হোয়াটসঅ্যাপের 2-1টা টেক্সট আমি আপনাদেরকে একটু দেখাই। ভাইয়া, আমার জামাই পাশে, আপনি কোন দিকে আছেন? আমি ওদিক যাই, গুলশান 2 এর দিকে আসেন, আমি গুলশান 2 এর দূতাবাস রোডের মাঝামাঝি। ওকে ভাইয়া, আপনার রেসিডেন্স এরিয়া থেকে বার হয়ে জাস্ট টার্ন নিলে ব্রিজের আগে আমি আছি। এরপর কলিং তো হয়েছে, অসংখ্য স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ, সমতার বাংলাদেশ বিনির্মাণ, ঘুষ, দুর্নীতি, অপশাসন, অপসংস্কৃতি, অপরাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, সবকিছু থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে প্রয়াস থেকে তারা ক্ষমতায় বসেছে বা ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে, কিংবা সমন্বয়কারীরা তাদের রাতারাতি জীবনমান উন্নত করে ফেলেছে, সেই প্রতিফলন কি তাদের কর্মকাণ্ডের মধ্যে আপনারা কিঞ্চিত খুঁজে পেয়েছেন? পাবেন না। কারণ সার্জিস আলম তার এলাকায় 400 গাড়ি ভর নিয়ে গেল,
আগে চলাফেরা করতো লোকাল ট্রেনে পঞ্চগড় এক্সপ্রেস, এরপর থেকে আলাদিনের চেরাক পেয়ে এসে হয়ে গেল বাংলা, বিহার, উড়িষ্যা, তথাপি উত্তরবঙ্গ, তথাপি দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁয়ের অঘোষিত কিংবা স্বঘোষিত সম্রাট জনাব সাজিসুদ্দৌলা। ফকির বাচ্চা, টুকাই, ছেঁচড়া, সাবলা, বদমাইশ, বেহায়া, তোর যত গালি দেওয়া হবে একটা গালি আসলে মানে মনমতো হবে না, কারণ প্রত্যেকটা গালির থেকেও বেশি বেশি খারাপ কাজ করে ফেলেছি ইতিমধ্যে। তো যাই হোক দর্শক, আপনারা আপনাদের বুঝার দায়িত্ব আপনাদের, আমাদের দায়িত্ব সচেতন করা, সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করব। যা প্রশ্ন তুলেছিলাম, যা সন্দেহ করেছিলাম, ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের, একাধিক উপদেষ্টার বক্তব্যে। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। তিনি নিজে বলছেন কেন প্রকাশ করা হবে না, চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে, তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? যদিও শোনা যায় যে করিডোরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে? অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে? আমরা এগুলো কিছুই জানি না, তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে, নইলে গোপন চুক্তি কেন? সরকারের আরেক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে। তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। বোঝা গেল তো বিষয়টি? যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো। এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য। আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, দেশের গতিশীলতা তো দূরের কথা, দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। ফাউজুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম, যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে বা ক্লজ থাকবে, যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশে সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরও বিষয়, এবং অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্তও সেখানে থাকতে পারে। এখন এই চুক্তিটি করা হলে কি হবে? সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো না হলে শুল্ক কমাতে পারছিলাম না, এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে। বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানি স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি, আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছে, এরকম অনেক কথা বলা হবে। অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায়, যেহেতু 35% শুল্ক আরোপ করে বসে আছে, তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি, আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি। নানান ধরনের অজুহাত, নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভিয়েতনাম বা ভারতের জন্য যে 20% শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ, দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে? তারা তো ঠিকই 20% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়ে এই চুক্তি করছে? নিশ্চয়ই না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা, তাহলে তার পারদর্শিতা কোথায়? তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে? আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না। যেহেতু 5 আগস্টের পর সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা? বিএনপি। তারা মোটামুটি ডুবতে ডুবতে আওয়ামী লীগ তাদেরকে এমন সাইজ করা করছিল, মানে তাদের অনেকে আশা ছাইড়াই দিছিল যে বিএনপি নামে একটি দল আবার জাগবে। এনিওয়ে, মাঠে এখন তারা সবচেয়ে বড় দল, কারণ আওয়ামী লীগ মাঠে নাই এবং তারা তৈরি হয়ে আছে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য। কিন্তু তারা যে স্বপ্ন দেখছে ক্ষমতার, তারা যে হিসাব নিকাশ করছে ক্ষমতায় যাওয়ার, এই হিসাব কিন্তু বদলাতে শুরু করেছে। 2 2 4 হয়, কিন্তু এখন 4 হইতেছে না, হয়ে যাইতেছে 3, বাকি 1 গেল কই? রাজনীতির পেঁচ এমন এক প্যাচ, মানে নুডলসের প্যাচের চেয়েও এটা জটিল আমাদের দেশে। এখন আওয়ামী লীগ জামাতের সম্পর্ক যদি আপনি দেখেন অতীতে, মানে এক পক্ষ আরেক পক্ষকে পাইলে মোটামুটি পারমাণবিক বোমা মাইরা দিবে, এরকম অবস্থা। এই অবস্থার মধ্যে 1996 সালে আমরা কি দেখলাম? আওয়ামী লীগ জামাত তারা আতাত করে বসল।
শুধু জামাতের কথা বলছি কেন, আপনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা দেখেন, সকল দল মিলে এরশাদকে বেহায়া বলে টাইনা নামাইলেন তারা। পরে দেখা গেল এই এরশাদ সাহেবই আওয়ামী লীগের বেস্ট ফ্রেন্ড। এখন এই যে ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি, তারা 5 আগস্টের পর প্রথমেই যে একটা ইমেজ সংকটে পড়ে, তারা সংস্কারকে পাশ কাটিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার লোভ দেখায়, যেটা কিন্তু পাবলিক ধৈর্য ফেলাইছে। তারা মনে করতেছে তারা খুব চালাক, কিন্তু পাবলিক এটা ঠিকই বুঝতেছে যে তারা ওই ক্ষমতার আঙ্গুর খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর এখন যে মহাসংকটে পড়ছে বিএনপি, চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানি, মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে তাদের দলে, মানে একটা বিরাট বিশৃঙ্খল অবস্থা। সেখানে তারিখ দিয়ার কথা তারা শুনতেছেন। এখন মাঝখান দিয়ে কিন্তু কাম সাইরা ফেলাইতেছে জামাত। ইতিমধ্যেই তারা প্রশাসন দখল করছে। এখন গ্রামে গঞ্জে আনাচে কানাচে তারা সাংগঠনিক তৎপরতা এমন ভাবে চালাচ্ছে একদম ঝড়ের ভেগে। কিন্তু বিএনপি কিন্তু ঘুমে এখনো, তারা এখনো ওই স্বপ্নের মধ্যে আছে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আর এনসিপি, নাগরিক পার্টি, যারা তরুণদের দল, তারা এখন অনেক উজ্জীবিত। এখন আপনি বুড়াদের দল, আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, আপনি জাতীয় পার্টি, আপনি দৌড় দিয়ে 1 মাইল যখন যে সময়ে যান, সে কিন্তু ওই সময় 2 মাইল পাড়ি দিয়ে দেয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা সরকারের আশীর্বাদ পুষ্ট, তাদেরকে চাইলে আপনি ফেলে দিতে পারেন। এখন তাদের সাথে যদি জামাত এবং অন্যান্য ইসলামী দল, পীর, মাদ্রাসার লোকজন সবাই এইসব যোগ দেয়, তাহলে বিএনপির পাকা দানে মই দিতে বেশি সময় লাগবে না, তাই 1 মিনিটের ব্যাপার। এখন বিএনপির যে অবস্থা, এরা অনেকটা চূড়াবালিতের উপর দাঁড়ান, ভিতরে ফাঁকা। এবং তারা যে বড় দল, তারা যে খুব ভাবসাব দেখাইতেছে এটার জন্য, এই বড় দলের হিসাব কিন্তু 15 বছর আগের হিসাব। এই 15 বছরে আওয়ামী লীগ তাদের কোমর টোমর ভাঙিয়া ফেলাইছে, সাংগঠনিক অবকাঠামো আগের মতো নাই। এখন এই 15 বছরে যে নতুন প্রজন্ম তৈরি হয়েছে, তারা তাদেরকে নিবে না ছুড়ে ফেলে দিবে, এটা কিন্তু তারা নিজেরাও জানে না, এবং এটি উল্লেখযোগ্য বিষয়। এখন সবকিছু মিলিয়ে বিএনপির অবস্থা খুবই টাইট। তারা ভিতরে ভিতরে মানে মানে বাইরে বাইরে তারা বড় ভাব দেখালে, ভিতরে কিন্তু সদরকার, মানে মাইন্ডকার চিপার মধ্যে পড়ে আছে তারা। এখন বিএনপির রাজনীতি যেদিকে যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে খুদ তারেক জিয়ার কথা শুনছে না, তারা চাঁদাবাজি, মাস্তানিতে এতটাই মানে একদম পাগল হয়ে গেছে, এবং দলকে তারা নিজেরাই ডুবাইছে, অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে। মানুষ অনেকটা তাদের প্রতি যারা আশাবাদী হয়ে উঠেছিল, তারা এখন বরং হতাশ হয়ে যাচ্ছে। মানে কি দেখতেছি, আওয়ামী লীগ বিদায় করলাম, এখন দেখি এইগুলো আরো বড় পাঁচি। মানে ক্ষমতায় যাওয়ার আগেই তারা যা শুরু করছে, ক্ষমতায় গেলে তো আরো খারাপ হয়ে যাবে অবস্থা। আমেরিকার সাথে শুল্ক নিয়ে খুব সাকসেসফুল কোনো মিটিং হয়নি, এটা আমরা জানলাম। আমাদের বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরে এসেছেন, সেই আলোচনার পর আসার পর একটা ব্রিফিং করেছেন, সেখানে তিনি কিছু কথা বলেছেন, আর আলোচনার কথা বলেছেন, সেখানকার একটা তথ্য এবং এর আগের 2-3 দিন আগের আরেকটা তথ্য মিলিয়ে এই প্রশ্নটা ওঠানো যেতে পারে, বাণিজ্যের বাইরে, ট্যারিফের বাইরে, মানে ট্যারিফের ক্ষেত্রে বাণিজ্যের বাইরে, বাণিজ্য ঘাটতি কমানোর বাইরে ভিন্ন কোনো আলোচনা আমেরিকা বাংলাদেশের সাথে করছে কিনা, বিশেষ করে কোনো নিরাপত্তা বা সামরিক চুক্তির মতো কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিনা, এই প্রশ্নটা করতে চাই। এবং এই দুটো ঘটনাকে একত্র করে বাণিজ্য উপদেষ্টা দেশে ফিরেছেন, দেশে ফিরে তিনি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে একটা ব্রিফিং করেছেন, সেই ব্রিফিংয়ে অনেক আলোচনা করেছেন। সেখানে তিনি জানান যে তারা আরও সময় চেয়েছেন, সেই সময় নিয়ে আলোচনা করবেন, কিন্তু সব জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে উনি বলছেন এরকম যুক্তরাষ্ট্রের সঙ্গে 3য় পর্যায়ের আলোচনা হবে, এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে। আশা করি বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে এবং যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করতে পারবে। এরপরের জায়গাটা খুব সিগনিফিক্যান্ট। উনি বলছেন ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা অনেক প্রশ্নের জবাব দেননি, না দেওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট, মানে গোপনীয়তা চুক্তি রয়েছে, এর ফলে বিস্তারিত বলা সম্ভব নয়। বাংলাদেশের জন্য এই আলোচনাটা কঠিন, কারণ আমি প্রথম যখন ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল তখন বলেছি বাংলাদেশ আসলে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য খুব বেশি কিছু দেওয়ার নেই, মানে ফলে ট্যারিফ কোন জায়গায় মানে সহজে একটা অ্যাকসেপ্টেবল জায়গায় আনা কঠিন হবে। এদিকে বিরাট চ্যালেঞ্জেরও জায়গা আছে, কারণ আমি মনে করি
অলরেডি আমরা জানি ভিয়েতনামের 20%, ভারতেরও 20 নিচে হবে, এই তথ্য চলে এসছে। ফলে পোশাক শিল্পে আমাদের সাথে মূল কম্পিটিটর যারা হবে তারা আমাদের সাথে অনেক কম ট্যারিফে থাকবে, আমাদের জন্য একটা ডিজাস্টার তৈরি করতে পারে। এখন আমরা সেটাকে কিসের বিনিময়ে কমাতে চাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি 2 দিন আগের একটা নিউজের হেডলাইন TBS বিজনেস স্ট্যান্ডার্ডে এসছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তারা নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আছে। আমি একটু পড়ি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। এই বিষয়ে কয়েকদিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর ট্যারিফ ও নন ট্যারিফ আলোচনা হবে। তার নিয়ে তিনি বলছেন, আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা, অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি রয়েছে। এই আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন, তিনি এলএনজি নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে কিনা বলছেন, এলএনজি আমদানি কথা হয়েছে। আমি একটা কথা বলেছিলাম যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে যেহেতু এলএনজি সরকার ইম্পোর্ট করে এবং এলএনজি সরকার মিডল ইস্ট থেকেও সোর্সিং করে বা স্পট মার্কেট থেকে একসময় কেনা হতো সিঙ্গাপুরে, সব বাদটা দিয়ে আমেরিকার কাছ থেকে কিনতে পারে, তাতেও বাণিজ্য ঘাটতি খুব এদিক সেদিক হবে না। কিন্তু তিনি যে জরুরি কথাটা বলেছেন, বাংলাদেশের সাথে একটা ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে নিরাপত্তা সহ তার কৌশলগত বিষয় থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই প্রশ্ন আসলে আসতে পারে যে বাংলাদেশের ট্যারিফ, যেহেতু বাংলাদেশ তার জায়গা থেকে তাকে কোনো বাণিজ্যিক অফার করে তার কাছ থেকে সেই ট্যারিফের ব্যাপারে ফেভারেবল কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে কি বাংলাদেশ নিজে থেকে বা আমেরিকার পূর্বের কোনো চাওয়া পূর্ণ করার মাধ্যমে সেই দিকে হাঁটছে? আমি আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ নিজের জায়গা থেকে আসলে দুটো জিনিস কিনে ঘাটতি কমানো দেখাতে পারে। একটা হচ্ছে বিমান কিনতে পারে বোয়িং থেকে, আর হচ্ছে অস্ত্র কিনতে পারে। কিন্তু অস্ত্র কেনার জন্য, বিশেষ করে একটু সফিস্টিকেটেড অস্ত্র কেনার জন্য খুবই জরুরি একটা চুক্তি আছে। দুটো চুক্তির নাম আমরা দীর্ঘকাল শুনেছি, একটা হচ্ছে আকসা, একটা হচ্ছে জিসোমিয়া। আকসা SESA, এটা এলাবোরেশন হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই চুক্তিটা মূলত সরবরাহ ভিত্তিক চুক্তি। এই চুক্তিতে আমেরিকার সাথে যদি আমরা চুক্তি করি, তাদের সেনাবাহিনীর ধরুন জাহাজ সেখান থেকে ফিউলিং করতে পারবে, এখান থেকে রসদ নিতে পারবে, খাবার দাবার সহ, এমনকি চুক্তির প্যাটার্ন অনুযায়ী চুক্তি এদিক সেদিক হতে পারে, কোনোদিন বিস্তারিত আলোচনা করবো এগুলো নিয়ে। অস্ত্রশস্ত্র মানে গোলা বারুদও সে এখান থেকে নেওয়ার সম্ভাবনা আছে, তার সাথে যুদ্ধ করতে হবে না, কিন্তু এই সাপ্লাইগুলো সে পেতে পারে। জিসোমিয়া হচ্ছে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, GSOMIA। এই জিসোমিয়া মিলিটারি ইন্টেলিজেন্সের যে এগ্রিমেন্টের কথা বলছে সিকিউরিটির ক্ষেত্রে, সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন। যখন আমরা ধরি ব্যাপারটা এরকম, আমেরিকার কোনো একটা সফিস্টিকেটেড অস্ত্র কিনবো, যেমন এক সময় আলাপ হয়েছিল বাংলাদেশ নাকি আমেরিকার অ্যাপাচে হেলিকপ্টার কিনবে, হেলিকপ্টার গানশিপ কিনবে। মানে আমাদের তো সোফার আসলে ডেডিকেটেড মিলিটারি মানে হেলিকপ্টার গানশিপ নেই। আমাদের যেসব হেলিকপ্টার আছে এগুলোর সাথে চাইলে কিছু কিছু অস্ত্র সংযুক্ত করা যায়, কিন্তু আমরা অ্যাপাচে যারা চিনি তারা জানি বাইরের কোনো জায়গায় ছিল। এখন এটা তো খুবই সফিস্টিকেটেড একটা অস্ত্র, বা এটা ছাড়া আর কোনো অস্ত্র যদি আমরা কিনতে চাই আমেরিকার, সেটার প্রযুক্তিগত তো কতগুলো ইস্যু আছে। ধরুন বাংলাদেশে চাইনিজরা কাজ করে, চাইনিজ অস্ত্র আমরা প্রচুর কিনি। এখন কোনো কারণে তারা আসলো, তাদের কোনো টেকনিশিয়ান আসলো, তো বাংলাদেশ যে আমেরিকার এই অস্ত্রটার গোপন রাখবে তার কম্পিটিটরের কাছে, এই চুক্তিটা জরুরি হয়। সো অস্ত্র কেনার জন্য জিসোমিয়া ইজ এ মাস্ট, এটা বলতে চাইছি, বিশেষ করে সফিস্টিকেটেড অস্ত্রগুলোর জন্য। এই দুটো চুক্তির জন্য আমেরিকা দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাথে আলাপ করছে, কিন্তু বাংলাদেশ চুক্তিগুলো সাইন করেনি। এখন প্রশ্ন হচ্ছে তারা সাইন করবে কিনা, এই আলাপটা তারা করেছে কিনা। স্ট্র্যাটেজির প্রশ্নে বা সিকিউরিটির প্রশ্নে আরেকটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আমেরিকার সাথে আরও বেশি এনগেজড হওয়ার আলাপ আছে কিনা। আমি এটা নিয়ে কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে। আমেরিকার যে সেক্রেটারি, আমরা আসলে মন্ত্রী এভাবে বলি আর কি, মার্কো রুবিওর সাথে ডক্টর ইউনুসের যে আলাপ হয়েছিল, সেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা তিনি বলেছিলেন। আমি সেদিনই বলেছিলাম যে ট্রাম্প এটাকে যথেষ্ট গুরুত্ব দেবেন কিনা, এই সংশয় গ্লোবালে ছিল। কারণ আমেরিকা সারা দুনিয়ায় ঘুরে ঘুরে মোড়লগিরি করুক বা পুলিশগিরি করুক, এটা ট্রাম্প পছন্দ করেন না, অন্তত তার বক্তব্যে বলেছেন। এবং ওনার আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী যাবতীয় আমেরিকার ফোকাস আমেরিকার উপরে থাকে। বাংলাদেশে দুই আদর্শের রাজনীতি খুবই জনপ্রিয়। এক হচ্ছে মুজিব আদর্শের রাজনীতি, দুই হচ্ছে জিয়ার আদর্শের রাজনীতি। এই দুই আদর্শের রাজনীতি বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে মানুষ ধারণ করে এবং 80 থেকে 85% মানুষ এই দুই আদর্শের রাজনীতি মনে প্রাণে ধারণ করে। এখন অন্যান্য আদর্শের যে রাজনীতি বাংলাদেশে আছে, সেই আদর্শের রাজনীতি যদি বাংলাদেশে ফুটিয়ে তুলতে হয় বা ইস্টাবলিশ করতে হয়, তাহলে এই দুই আদর্শের রাজনীতিকে চিরতরে কবর দিতে হবে। সেই পথে এখন আগাচ্ছে জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল, আরো কিছু ছোটখাটো দল আছে। তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ধানমন্ডি
32 ভেঙেছে। তারা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে দিচ্ছে। এখন তারা খুবই ভয়ঙ্কর একটা প্ল্যানিং করছে। সেই ভয়ঙ্কর প্ল্যানিং সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও তারা রিস্ক নিতে চাচ্ছে বাংলাদেশের থেকে এই দুই আদর্শের রাজনীতি এবং এই দুই আদর্শের যে বড় সিম্বল আছে সকল কিছু মুছে দেওয়ার জন্য। তারা এখন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের মাজার এবং শহীদ জিয়া সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের যিনি, তার মাজার ভেঙে দেওয়ার জন্য চাচ্ছে। এই দুইটাই কিন্তু এখন বাংলাদেশের বড় সিম্বল, এই দুই আদর্শের রাজনীতি। এই দুইটাই যদি তারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, হয়তো 4-5 দিন মায়া কান্না হবে, কিন্তু সিম্বল তো মুছে যাবে। আস্তে আস্তে করে আদর্শ বিচ্যুত হয়ে যাবে। তারা এটা চিন্তা করছে। কিন্তু তারা যে জিনিসটা চিন্তা করে এখন আগাতে চাচ্ছে, ভয়ঙ্কর তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু তাদের জন্য বেশ ভালো কিছু হবে না। আওয়ামী লীগ ওদের উপর, বিএনপি, জামাত, সকলের উপর ক্ষেপে আছে। এটা যারা অ্যান্টি আওয়ামী লীগ তারা মনে করছে। এখন যদি এই খুবই স্পর্শকাতর এই দুইটা জিনিসের উপর, জিয়ার আদর্শের রাজনীতি, মুজিবের আদর্শের রাজনীতির উপর এফেক্ট আসে, তখন যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বিএনপি, আওয়ামী লীগ একত্রিত হয়ে যায়, আন্দোলন একত্রিত না করুক, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তাদের বিরুদ্ধে মাঠে নামে, তাদের কি পরিস্থিতি হবে? এটা কি তারা জানে না? তারা তবুও কেন তো স্পর্ধা করছে? তার পিছনে অনেক বিশাল বড় একটা প্ল্যান আছে, বিশাল বড় কাহিনী আছে, বিশাল বড় শেল্টার আছে। এটা হচ্ছে মেইন রিজন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ছাগল নাচে খুঁটির জোরে। তাদের নিশ্চয়ই কোনো না কোনো খুঁটি আছে। আর তারা ভালো করে জানে আওয়ামী লীগ ফিরে আসলে শুধু আমাদের ক্ষতি না, বিএনপিরও ক্ষতি। তাই আওয়ামী লীগকে ফিরে আসতে না দিয়ে বিএনপি আমাদের সাথে একাই খেলতে হবে। আর একা খেললে বিএনপি দুর্বলতা আমরা জানি। মাঠে আমাদের মিলিটেন্ট বাহিনী বেশি। হেফাজত, চরমনায়, জামাত ইসলামী, এনসিপি মিলে তাদের মিলিটেন্ট বাহিনী ফিল্ডে খেলার জন্য বিএনপি থেকে বেশি এবং স্ট্রং। জীবন দিয়ে দিবে কিন্তু মাঠ ছাড়বে না। ওদের কিছু এরকম মিলিটেন্ট বাহিনী আছে, সুইসাইড স্কোয়াডের মতো। তাই তারা ভরসা পাচ্ছে। তাই আওয়ামী লীগকে বিএনপি আসতে দিবেন এটা ভালো করে ওরা জানে। এবং বিএনপি আমার সাথে খেলতে গেলে রাজপথে পরাজিত হবে। কারণ 16 বছর বিএনপি কিছুই করতে পারে না, এটা আমরা দেখেছি। এবং বিএনপির সাথে জামাত 16 বছর থেকে আন্দোলন করার কারণে তাদের ল্যাকিংস গুলা ভালো করে জামাত জানে। আর জামাতের ভোট না থাকলেও, এই এনসিপি ইসলামী দলগুলো ভোট না থাকলেও তারা রাজপথের জন্য অনেক ফিট এবং তাদের অনেক স্ট্রং মিলিটেন্ট বাহিনী আছে, এটা আমরা সকলেই ভালো করে জানি। আর ডক্টর ইউনূস যদি তাদের ছায়ার উপর থাকে, ডক্টর ইউনূস বিদেশে একটা লবিং আছে, সেই লবিং এর ছত্র ছায়ায়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে বিএনপির অনেক বিষয় নিয়ে কথা হয় বা আওয়ামী লীগের বিভিন্ন ফিরে আসা এগুলো নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসের বিভিন্ন পরিকল্পনা। দর্শক শ্রোতা, আপনারা একটা কথা ভালো করে জানেন যে ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে নিঃস্বার্থে এসেছেন। তিনি তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আপনারা জানেন। এবং তার কিন্তু কোনো ক্ষমতার লোভ নেই এবং তাকে কিন্তু শিক্ষার্থীরাই এনেছে, যারা কিনা আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। সমন্বয়ক রাজমেন সার্জিস, হাসনাত, নাহিদ, আরও যারা আছে, তারা কিন্তু ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছিল এবং তিনি আমাদের দেশটাকে পরিচালনা করতেছেন। এখন তার বিরুদ্ধে কি হয়? তার বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক কথা বলে, তার বিরুদ্ধে অনেকে অনেক মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।